আসসালামু আলাইকুম। বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন ডাগআউট ডায়লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল বান্না। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ওডিআই উপলক্ষে আমাদের আজকের আয়োজন পাওয়ার্ড বাই কিশনস মাউস ম্যাজিক ইনস্ট্যান্ট নুডলস, সাপোর্টেড বাই স্পাইন অ্যান্ড স্পোর্টস ফিজিওথেরাপি ক্লিনিক। প্রতিবারের ন্যায় আমাদের সাথে আমাদের স্টুডিওতে দুইজন গেস্ট উপস্থিত আছেন, তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই আপনাদেরকে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন হান্নান সরকার, ফর্মার বাংলাদেশ ক্রিকেটার, ফর্মার সিলেক্টর বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এবং কোচ আন্ডার 17 ক্রিকেট টিম। এছাড়া আমাদের সঙ্গে আরও একজন উপস্থিত আছেন সৈয়দ আবিদ হোসেন সামি, ক্রিকেট অ্যানালিস্ট। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি একটা ছোট্ট ডায়লগ দিয়ে শুরু করতে চাই আজকের শোটা। কেন এমন হয়? সামি ভাই আপনার কাছে আসতে চাই, কেন এমন হয়? এটার তো উত্তর আমরা সবাই খুঁজছি, এটার উত্তর খুঁজছি দেখে আপনারা খুব সুন্দর লাল, নীল, এটা মনে হয় গোলাপি বা সবুজ খুব সম্ভবত তিন ধরনের তিনটা বোর্ড নিয়ে, পেপার নিয়ে, পেন নিয়ে আমরা বসেছি। এই জায়গা তো ফোনে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করছি কেন এমন হয়। উত্তরটা তো আসলে পাইনি। একটা স্ট্যাটিস্টিক্স যদি দেই, সেটা হচ্ছে যে কালকে যেরকম 99 রানে 1 উইকেট থেকে 105 রানে 8 উইকেট, এটা বিষয়টা এরকম না যে সাডেন কোলাপস। আপনি যদি ইমিডিয়েট এর আগের ম্যাচ চিন্তা করেন নিউজিল্যান্ডের সাথে, ধরেন 104 রানে 2 উইকেট, 108 রানে 6 উইকেট। এর আগে ইন্ডিয়ার সাথে 1 রানে 1 উইকেট, 2 রানে 2 উইকেট, 17 রানে 3 উইকেট, 35 রানে 4 উইকেট। সো এই যে কুইক ইন্টারভালে উইকেট হারানোটা, ইট হ্যাজ বিন আ রেগুলার প্রবলেম। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 3টা ম্যাচের সিরিজ যদি আপনারা দেখেন, ওইখানেও ব্যাপারটা সেরকমই ঘটেছে। লাস্টে গিয়ে ড্যামেজ কন্ট্রোল করতেন মাহমুদুল্লাহ রিয়াদ আর জাকের আলী অনেক। সো ইট হ্যাজ বিন লাইক দ্যাট। এটা এইভাবেই চলছে রেগুলার বেসিসে। এটা আইডেন্টিফিকেশনটা খুব জরুরি, এবং ওই যে ড্যামেজ কন্ট্রোলের জন্য আসলে কি করা উচিত, আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্টের এই জায়গাটা একটু সিরিয়াসলি নেওয়া উচিত। কারণটা হচ্ছে যখন একটা জিনিস একবার দুইবার না বারবারই হচ্ছে, যে রেগুলার ইন্টারভালে একটা উইকেট পড়ার সঙ্গে সঙ্গে আরেকজন তাকে ফলো করছেন এবং 10 রানের ব্যবধানে 3টা উইকেট পড়ে যাচ্ছে। সাপোজ আপনি দেখবেন কখনো কখনো ভালো একটা ওপেনিং পার্টনারশিপ হচ্ছে। আমি যে কটা ম্যাচের কথা বললাম, এর মধ্যে আপনি দেখবেন যে 3-4টা ম্যাচ এরকম আছে 52-54 রানের ওপেনিং পার্টনারশিপ হয়ে গেছে। আফগানিস্তান সিরিজ থেকে যদি চিন্তা করেন, হঠাৎ করে একজন ওপেনার যখন যাবেন, পরপর 2টা উইকেট পড়ে যাবে। সো যেখানে আসলে মূল ওই মোমেন্টামটা ক্যারি করা হয় না। সো হোয়াটস দ্য প্রবলেম? এটা টিম ম্যানেজমেন্টের, দে শুড আইডেন্টিফাই এন্ড দে শুড। আমরা হয়তো এটা নিয়ে আরো অ্যানালিসিস জানতে পারবো। হান্নান ভাইয়ের কাছে আমি আরেকটা মজার জিনিস নিয়ে যেতে চাই। গতকালকে আমাদের কমেন্ট বক্সে একজন লিখেছেন যে বাংলাদেশের দোষ নেই এখানে, ওরা সাপ দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি আউট হয়ে গেছে। আবার অনেকে ভয় কিংবা জুজু নিয়ে কথা বলছেন, কারণ মানে এই সার্টেন কলাপস যারা সামি ভাই বলছিলেন, যেটা রেগুলার বেসিস হচ্ছে, কিন্তু এত বড় ড্যামেজ কলাপস কিন্তু আসলে আগে আমরা দেখিনি মনে হয় রিসেন্ট টাইমে। সো এটা কিভাবে দেখতেছেন ভাইয়া? এখানে বিষয় যদি আলোচনা করা হয়, আমরা কিন্তু যে কোনো একটা সমস্যা যখন হয়, সমস্যাটা কেন হয়েছে সেটাকে খোঁজার চেষ্টা করি। সমস্যাটা যদি বের করতে পারি, তখন সেটা নিয়ে কাজ করে সেটা ডেভেলপ করে সমস্যা থেকে উঠতে যাই। নতুন একটা সমস্যা আসে, একই প্রসেস আমরা আগাবো। এটা হলো বেসিক একটা জিনিস। এখন এই সমস্যাটা কেন হয়, এটা যদি আমি ওয়ানডে থেকে বের হয়ে একটু টেস্টের দিকে ফিরে যাই, টেস্ট ক্রিকেটে এটা খুব কমন একটা সিনারিও হয়। কেন হয়? টেস্ট ক্রিকেটে সাধারণত একজন ব্যাটসম্যান লম্বা সময় খেলার সুযোগ থাকে। যারা ভালো টিম, ভালো দল, যারা ভালো প্লেয়াররা ব্যাটিং করে, তখন লম্বা সময় কিন্তু অনেক সময় ইনিংস বিল্ড করে। আপনি দেখবেন টেস্ট ক্রিকেটে এই ঘটনাটা কিন্তু প্রায় সময় ঘটে। লম্বা সময় প্যাট আপ করে বসে আছে, গিয়েছে 1-2 উইকেট খুব কুইক করে যায়। ওয়ানডে ক্রিকেটে এটা খুব রেয়ার। আপনি হয়তো স্টেট বের করবেন বা অ্যানালিসিস করবেন, তখন দেখবেন এটা খুব লিমিটেড আপনি পাবেন। টেস্ট ক্রিকেটে এটা ঘটনা কিন্তু অনেক বেশি, যে একটা উইকেট পড়ার সঙ্গে আরেকটা উইকেট পড়ে, এটা রিলেটেড। তার মানে টেস্টে এই সমস্যাটা কেন হয় সেটা যদি আমরা ফাইন্ড আউট করি, ওয়ানডের সঙ্গে রিলেট করতে পারবো, অন্তত আমাদের টিমের জন্য। বিকজ আমাদের টিমে আমি যেটা বলছিলেন যে এটা কিন্তু হঠাৎ করে ঘটা ঘটনা না, এটা কিন্তু এই ধরনের ঘটনা আমরা প্রিভিয়াসলিও দেখেছি, বেশ কিছু ম্যাচে আমরা অ্যানালাইসিস করে পেয়েছি। তো সেখান থেকে সমস্যাটা হচ্ছে কি সেটা ফাইন্ড আউট করা, এবং সেই সমস্যাটা ফাইন্ড আউট করতে গেলে আপনার এখানে ট্যাকটিক্যাল এবং টেকনিক্যাল অনেকগুলো বিষয় চলে আসে। আমার মনে হয় টেকনিক্যাল যে বিষয়টা, সেটা হলো আমাদের আমরা স্কিলে কতটুকু পারদর্শী। বিকজ আমরা যখন ডোমেস্টিক ক্রিকেট খেলি, সেখান থেকে আমরা এক্সপার্ট হয়েই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে যাই। ডোমেস্টিকে আমরা সাধারণত এই ধরনের সিচুয়েশনে খুব কম পড়ি, অথবা যদি এই ধরনের সিচুয়েশন আসে, একটা উইকেট পড়ে গেল, তখন আমাদের ব্যাটার যারা যায় ওই টাফ বলার বা মানে কম্পিটিটিভ বলার ফেস করে না, খুব স্বাচ্ছন্দ্যে ইনিংসটাকে বিল্ড করে ক্যারি করে নিয়ে যায়। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন যাই আমরা অপোনেন্ট যারা থাকে তারা অনেক টাফ টাইম আমাদের দেয়। তখন আমরা স্কিলে যদি পারদর্শী না হই, তখন কিন্তু আমরা
স্কিলের বাইরে যে ডিফারেন্ট কিছু করতে চাই আমাদের স্কিলে। ফর এক্সাম্পল আমি যদি এক নিতে পারি ভালো, আমার যদি সেই স্কিলটা থাকে আমি ওই জায়গাটা থেকে খুব ইজিলি ওভারকাম করতে পারবো। আমি যদি এখন এক নিতে না পারি, বাংলাদেশে যেটা পারি ডোমেস্টিক ক্রিকেটে পারি, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন খেলতে চাই তখনই তো ওই যে অপোনেন্ট স্ট্রং হওয়ার কারণে সেখানে আমি একটা বের করতে পারছি না, তখন আমি হয় ডেট খেলছি অথবা যে এক নিতে না পারার কারণে একটা বড় শটে চলে যাচ্ছে। আপনি দেখবেন যে আমাদের কালকেও যদি আউটগুলো দেখেন বেশ কিছু ডট বলের পরে কিন্তু আউট হয়েছে, এমন না যে যেই ফার্স্ট বল আউট হয়েছে 3-4টা ডট বল চিন্তা করেছে ঠিক আছে এক্সট্রা কিছু করি বা ডিফারেন্ট কিছু, সেখানে স্কিলটা এক্সপোজ হয়েছে যে আমাদের স্কিলটা এনাফ ক্যাপাবল না ওই জায়গাটা ডেলিভার করার জন্য। সো এখানে ট্যাকটিক্যাল যে বিষয়টা সেটা তারা হয়তো প্ল্যান করছে কিন্তু স্কিলের জায়গায় কিছু ঘাটতি ফুটে উঠছে। সো ওভারঅল ডিসকাশন করতে গেলে এটা অনেক অ্যানালাইসিস ডিপে আমি চলে গেছি, বাট বিষয়গুলো যেটা ঘটছে আমার মনে হয় যে এভাবে ডিপলি চিন্তা করে এটা নিয়ে কাজ নিশ্চিতভাবে করছে আমার ধারণা। যেহেতু আমি ন্যাশনাল টিমের প্লেয়ারদের কিছু প্লেয়ারের সাথে কথা হয় বা কোচিং স্টাফের সাথে কথা হয়, তারা এত ডিপে করে কিনা আমি জানি না, বিকজ এত ডিপে কথা হয় না, বাট কাজ তো করছে, হার্ডওয়ার্ক তো করছে, আমরা তো দেখছি রেগুলার। এই জায়গাটায় হয় কি ওই একটা রোলের ক্ল্যারিটি যেটা হয় যে টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনি যখন এরকম একটা উইকেট পড়ে যাওয়ার পর আপনি ডট বলের পর ডট বল দিচ্ছেন, আপনার প্রেশার বিল্ড করে না, কারণ টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনার লাক্সারিতে আছে। টি-20 ক্রিকেটে আপনি জানেন আপনার রোলটা আপনার মারতেই হবে। ওয়ানডে ক্রিকেটে হয় কি একটা কনফিউজিং সিনারিও তৈরি হয়, মানে ইভেন আপনি যদি সেটা ইন্টারন্যাশনাল তো অনেক টপ পর্যায়ের ক্রিকেট, ধরেন আমি যদি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন লেভেলের কথা বলি, ওইখানেও ব্যাটসম্যানটা কনফিউজ থাকে। কনফিউজটা কোন জায়গাটা থাকে যে ওয়ানডে ক্রিকেটের রোলটা তো আসলে কশন অ্যাগ্রেশনের মাঝখানে কিছু একটা করতে হয়, আসলে সেই জায়গাটা স্কিলটা স্ট্রাইক রোটেশনটা খুব ইম্পর্টেন্ট। টি-20 ক্রিকেটে সে জানে যে উইকেট পড়ে গেছে আমার মারতেই হবে। টেস্ট ক্রিকেটে আপনি বল ছাড়তে পারছেন, ডিফেন্স করতে পারছেন। সো ওয়ানডে ক্রিকেটে দুইটার ইন বিটুইন কিছু একটা করতে হয় ড্যামেজ কন্ট্রোলের জন্য। ওইটার স্কিল হান্নান ভাই যেটা বলছিলেন যে ওইটার জন্য তো আবার একটা স্পেশালাইজড স্কিলের জায়গা দরকার থাকে। সো ওইটাই আমার কাছে মনে হয় সামহাউ কোঅর্ডিনেশন ব্যালেন্সটা হচ্ছে না। আমি এই কথার সঙ্গে রিলেট করে যদি যাই, সাইমের সঙ্গে আমি ঈদের একটা প্রোগ্রাম করেছিলাম, তখন কিন্তু আমরা লম্বা প্রায় 1 ঘন্টার উপর একটা শো করেছিলাম। সেই ডিসকাশনের কথা প্রসঙ্গে সাইমের সাহেব প্রশ্ন করেছিল, তখন আমি একটা জিনিস শেয়ার করেছিলাম যেটা এখানে আবার বলছি যে ওয়ানডে ক্রিকেটটা সবচেয়ে কঠিন ক্রিকেট। মানুষ মনে করে ওয়ানডেটা সহজ, আসলে কেন বললাম ওই যে যেটা একটু আগে বললো যে টেস্ট ক্রিকেট আমরা জানি একটা মাইন্ড সেট আপে খেলতে হয়। ফর এক্সাম্পল আমরা লম্বা সময় খেলবো বা উইকেটে থাকবো, টি-20 আমরা জানি অ্যাটাকিং খেলবো, কিন্তু ওয়ানডেটা দুটোর মাঝামাঝি 50 ওভার, লিমিটেশনটা 20 ওভারও না আবার ওদিকে আনলিমিটেডও না। সো দুইটার মাঝামাঝি যখন হয় তখন কিন্তু ডিফারেন্ট একটা প্ল্যানিংয়ে খেলতে হয়, একটা প্রসেসে খেলতে হয়, স্পেশালি ব্যাটিংয়ে। তো সেই জায়গাটায় ওয়ানডে ক্রিকেটে এই জন্য আমি বলি যে আসলে কঠিন কেন, আপনি এক একজন ব্যাটসম্যান কোন ওভারে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে তার প্রসেসটা সেট করতে হয়, মেরিট অনুযায়ী খেলতে হয়। পাশাপাশি ওই সিচুয়েশনে আমি 5-এ রান করব নাকি আমি 3-এ রান করব নাকি 8-এ রান করব, ওই যে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। সো বেসিক্যালি মিডল অর্ডার ব্যাটসম্যান যারা, তারা কিন্তু ডিফারেন্ট সিচুয়েশনে ব্যাট করতে হয়। ওপেনার তারা জানে যে আমার সামনে 50 ওভার আছে, তখন আমি কীভাবে খেলবো, বাট ওই মিডল অর্ডার ব্যাটারদের কিন্তু ওয়ানডে ক্রিকেট খেলাটা ডিফারেন্টভাবে চ্যালেঞ্জটা ফেস করতে হয়। সো ওইটাই আমি একমত যে আসলে ওয়ানডে ক্রিকেটটা আমার কাছে মনে হয় অপেক্ষাকৃত 3টা ফরম্যাটের মধ্যে একটু কঠিন মিডল অর্ডার ব্যাটসম্যানের জন্য। না, গতকালকের এই কল আপ না হলে কিন্তু আসলে এত আলোচনা হতো না যে বাংলাদেশ কেন এইভাবে আসতেছে আর কি, কিংবা এত ধস এইভাবে। যদি আমরা ওই কল আপসের কথাই বলি, যেটা আমরা এই স্ট্যাটিস্টিক দেখতেছিলাম যে বাংলাদেশের থেকে এর আগের বাজে রেকর্ডটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে জিম্বাবুয়ে হচ্ছে 124 রানে 3 উইকেট থাকার পরে 127 রানে অল আউট হয় আর কি। আর সেকেন্ড রেকর্ডটা হচ্ছে বাংলাদেশের 100 রানে 1 উইকেট থাকার পরে 105 রানে 8 উইকেট যায়। আর একটা জিনিস আমরা যেটা খেয়াল করলাম সামি ভাই, যে ঘুরে ফিরে কিন্তু সাউথ এশিয়ার যে মাঠগুলোতেই এই জিনিসগুলো বেশি হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কাতে 2বার আমরা দেখলাম, কলম্বো এবং পালেগেলেতে এর আগে। এছাড়া বাংলাদেশের মিরপুরে একবার খুব বাজেভাবে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হেরেছিল, যেটা 50 রানে 3 উইকেটের পরে 18 রানে অল আউট হয়েছিল। এখন গতকালকের এটাই হচ্ছে যে আমরা যেটা দেখেছিলাম যে 16.2 ওভারে বাংলাদেশ কিন্তু খুব ভালো একটা জায়গাতে ছিল, ওখান থেকে হঠাৎ করে খুব বাজে একটাভাবে বাংলাদেশ 5-6টা উইকেট হারায়। আসলে কি ডে নাইট ম্যাচের কারণে কি এরকম কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি, কিংবা শ্রীলঙ্কার স্পিনাররা কি আসলে আনপ্লেয়েবল হয়ে গেল হাসারাঙ্গা বোলিং আসার পর থেকে? আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের স্পিন খেলার দক্ষতার জায়গাটা আপনি বাংলাদেশ ন্যাশনাল টিম 11টা দেখলে পরে বুঝতে পারবেন। কারণ বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ গত 5 বছরের মধ্যে যেখানে দলের মেইন স্পিনারটা হচ্ছেন একজন অফ স্পিনার। আমি যদি একটু পরিসংখ্যান দিই, গত 5 বছরে ওয়ানডে ক্রিকেটে স্পিনারদের মধ্যে শীর্ষ উইকেট সংগ্রাহক কারা? অ্যাডাম জাম্পা 112টা উইকেট, সন্দীপ লামিচান 104টা উইকেট, হাসারাঙ্গা 86টা উইকেট, বার্নাল স্কলচ লেফট আর্ম অর্থোডক্স স্পিনার তিনি 81টা উইকেট, আদিল রশিদ 78 উইকেট, কুলদীপ যাদব 77 উইকেট। আমি সবগুলোই লেগ স্পিনার, শুধুমাত্র বার্নাল স্কলচ বাদে। তার মানে প্রত্যেকটা টিম ওয়ানডে ক্রিকেটে তাদের মেইন রোলটা সেট করছে লেগ স্পিনারদেরকে দিয়ে। আমাদের বাংলাদেশের আপনি বেস্ট 11টাই চিন্তা করবেন, আমাদের অফ স্পিনার হচ্ছে আমাদের মেইন বোলার, রাইট?
তার মানে ডোমেস্টিক ক্রিকেটটাও কিন্তু ওইটা নির্ভর, তার মানে ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা লেগ স্পিন খেলে না ওইভাবে। এই বছর কয়েকজন খেলেছেন, বাট স্কিল নট আপ টু দ্য মার্ক, ওই কালচারটা আমাদের বিল্ড আপ হয় নাই। আমি দেবরাজ রাউত যখন এসেছিলেন, দেবরাজ রাউত একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে তাদের কোচিংয়ের একটা পিরামিড সিস্টেম আছে। পিরামিড সিস্টেমটা হচ্ছে ন্যাশনাল টিমের কোচিংয়ের কোচের সাথে রিলেশনটা হচ্ছে এ টিমের কোচের, এ টিমের কোচের সাথে রিলেশনটা হচ্ছে এইচপি টিমের কোচের, এইচপির সাথে রিলেশন হচ্ছে চ্যানেল সিস্টেম। ন্যাশনাল টিমে রাহুল দ্রাবিড়, পারস মামরে এবং বিক্রম রাঠোর জানিয়ে দিয়েছিলেন এ টিমকে আমার মাল্টি স্কিল ক্রিকেটার দরকার। তখন এ টিমে ইন্ডিয়াতে খুব সমালোচনা হয়েছিল 2021 সালে। এ টিমে একই টিমে ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেলকে তারা প্রমোট করেছিল একই টিমে, যেটা দরকার নাই, কিন্তু ওটা ন্যাশনাল টিমের ডিমান্ড ছিল যে তাদের মাল্টি স্কিল ক্রিকেটার দরকার। আবার এ টিম নিচের দিকে আবার জানিয়ে দিয়েছিল যে আমার ওই লেভেলের ক্রিকেটার দরকার। খুব সাম্প্রতিক সময়ে সানদীপকে কেন এইচপি টিমে নেওয়া হয়েছে সেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি চলছে। বলা হচ্ছে সানদীপ সালাউদ্দিন স্যারের ছেলে। ফ্যাক্টের জায়গাটা হচ্ছে আমার ন্যাশনাল টিমের ডিমান্ডটা কি, আমার লেফট আর্ম চায়নাম্যান বোলার লাগবে। সো ন্যাশনাল টিমের কোচিং প্যানেল যদি এ টিমের কাছে চায় যে তোমরা একটা লেফট আর্ম চায়নাম্যানকে প্রমোট করবা, এ টিম চাইবে এইচপির কাছে তোমরা একটা ব্যাকআপ রাখবা। ঠিক এই প্রসিডিউরে কিন্তু আমি আপনাকে বলি, ধরেন হার্দিক পান্ডিয়া ইন্ডিয়া টিমে ছিল, তখন কোচদের ইনস্ট্রাকশন ছিল এ টিমের কাছে যেমনে করে হোক একটা পেস বোলিং অলরাউন্ডার রাখবা। শিবম দুবে খুব বাজে পারফর্ম করছিলেন, শিবম দুবেকে এ টিম তখন প্রমোট করেছে। নিচের দিকে নীতিশ কুমার রেড্ডিকে রেডি রেখেছে এইচপিতে। সো দিস ইজ দ্য এন্টায়ার সিস্টেম। সো আপনি যেটা বললেন যে স্পিন খেলতে পারে না, রিস্ট স্পিন খেলতে বাংলাদেশ ক্রিকেটের প্রবলেম, এবং সেটা শুধু আফগানিস্তানের সঙ্গে খেললে অনেক বেশি এক্সপোজড হয়, শ্রীলঙ্কার সঙ্গে যখন হাসারাঙ্গা থাকে অনেক এক্সপোজড হয়। আমি আপনাকে জাস্ট আমাদের টিম লিস্টটা দেখে আপনি বুঝবেন যে এই টিমের মেইন স্পিনারটা একজন অফ স্পিনার, ধরেন আপনি যদি চিন্তা করেন। সো আলটিমেটলি ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু এখন চলে এসেছে সাদা বলের ক্রিকেটে রিস্ট স্পিনাররা ডমিনেট করবে, অফ স্পিনাররা খেলেন টেস্ট ম্যাচ ক্রিকেট। নেথান লায়ন, রবিচন্দ্রন অশ্বিন, সাজিদ খান অফ স্পিনাররা খেলেন, তারা ডমিনেট করছেন, কারণ তাদের বোলিং প্যাটার্নটা লঙ্গার ভার্সন ক্রিকেটের সঙ্গে এখনকার। সো দিস ইজ দ্য থিং। আমার কাছে মনে হয় যে ওই যে কোচিং পিরামিডটা সেট করাটা, এটা ভেরি ইম্পর্টেন্ট, যে ন্যাশনাল টিম একটা প্রায়োরিটি সেট করবে, দিস ইজ মাই প্রায়োরিটি, আমি এই ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই, এ টিম উইল বি দেয়ার, সাপ্লাইটা দিবে এ টিমকে, সাপ্লাই দিবে এইচপি টিম। সো ওইটা মানে আপনি যেটা বললেন যে স্কিলটা তৈরি হয় না কেন, কারণ ডোমেস্টিক ক্রিকেটে তো আপনি লেগ স্পিনার খেলেন না, একটা তো বেসিক লেগ স্পিনারই খেলেন না, এরপরে লেগ স্পিনার যদি হয় হাসারাঙ্গা, যে গুগলিয়ার দুসরা গুগলিয়ার লেগ স্পিন একই রকম ভাবে রিলিজ করেন, রশিদ খান যদি হন যে আর্ম রোটেশন অনেক বেশি ফাস্ট, তখন তো ওই স্কিল সেট আপ আরো বেশি কমপ্লিকেটেড। আমরা হানাত ভাই আরো বেশি বলতে পারি মানে এটা একদম যদি আমরা বলি যে চোখে পড়ার মতো, কারণ ওদের স্পিনারে কিন্তু 8টা উইকেট নিয়েছেন বাংলাদেশের, এবং বাংলাদেশের যদি বলি একটাই উইকেট হচ্ছে নেওয়া স্পিনারদের, আর শান্তটা তো আমি যদি বলি বোনাস। তো এই জায়গাটা কিন্তু আসলে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করে দিছে কিনা, যে ওদের আসলে স্পিনারদের মাধ্যমে আসলে পুরো ম্যাচ বের হয়ে যাওয়া। এখানে আমার মনে হয় যে যেটা আমরা স্টেটেই দেখলাম, এটা প্রমাণিত যে ওয়ার্ল্ড ক্রিকেটে শর্টার ভার্সন ক্রিকেটে যেখানে ব্যাটসম্যানরা শর্টস খেলতে পছন্দ করে, সেই ধরনের ব্যাটিংয়ের এগেনস্টে যখন আনঅর্থোডক্স বলার আমি বলতে পারি লাইক লেগ স্পিনের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে একজন লেগ স্পিনারের অনেকগুলো ভেরিয়েশন অপশন থাকে। একজন ফিঙ্গার স্পিনার, অফ স্পিনার বলতে সে ডানাতি হতে পারে, বাহাতি, বেসিক্যালি ফিঙ্গার স্পিনার। তো ফিঙ্গার স্পিনারের ভেরিয়েশন খুব কম। আমরা জানি যে ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু দুসরা যে চালু ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে বিকজ সাসপেক্ট ইস্যুর কারণে। দ্যাট মিনস অফ স্পিনারের অপশন খুব কম। লেগ স্পিনার কেন সাকসেসফুল? বিকজ লেগ স্পিনার হাতে অনেকগুলো অপশন, লেগ স্পিনের সঙ্গে গুগলি, ফ্লিপার, অনেকগুলো ভেরিয়েশন তার করার সুযোগ রয়েছে। যখন একজন ব্যাটসম্যান শর্টস খেলে তখন এই ভেরিয়েশনের মাধ্যমে কিন্তু ব্যাটসম্যানকে ধোকা দেওয়া যায়, যেটা ফিঙ্গার স্পিনাররা পায় না। সো এই কারণেই লেগ স্পিনাররা মোর সাকসেসফুল। তো তাদের টিমে হাসারাঙ্গা অবশ্যই একটা সেই ভেরিয়েশন রাখে এবং লেগ স্পিনার সে সাকসেসফুল, ওয়ার্ল্ড ক্লাস লেগ স্পিনার এখন। সো আমার কাছে মনে হয় আমাদের দেশে স্বাভাবিকভাবেই ওই যে অফ স্পিনার, ফিঙ্গার স্পিনার দুজন খেলছে। রিশাদ হয়তো আমি জানি না, হয়তো অসুস্থ ছিলেন সেই কারণে জ্বরের কারণে খেলতে পারিনি। আদারওয়াইজ রিশাদ খুব যে স্টাবলিশড হয়ে গেছে ব্যাপারটা তা না, বাট রিশাদ ওই ভেরিয়েশন অপশনটা কিন্তু ক্রিয়েট করে টিমের মধ্যে। তো কালকে আমাদের দুজন ফিঙ্গার স্পিনার খেলেছে, যার কারণে উইকেট টেকিং বলটা কিন্তু সেভাবে তারা ক্রিয়েট করতে পারেনি। আমরা দেখেছি শ্রীলঙ্কা কিন্তু প্রেসারে পড়েছে, তখন কিন্তু তারা ওই যে উইকেট নিয়ে বের করে নিব আমরা বলাররা, সেই বোলিং অপশনটা আমাদের ছিল না। মিরাজ যদি আমরা অ্যানালাইসিস করি গত অনেকদিন যাবত মনে হয় উইকেটই পায়নি, বিকজ ফিঙ্গার স্পিনারদের আসলে সেই কঠিন সময়টা ফেস করতে হয় না ব্যাটসম্যানদের, যার কারণে আমাদের মনে হয় উইকেটটা আমরা স্পিনাররা যারা
তারা নিতে পারেনি, অপরদিকে তাদের হাসারাঙ্গা আসার কারণে কিন্তু অপর দিক থেকেও সেই পার্টনারশিপটা পেয়ে গেছে। সো আমার মনে হয় যে এটাই কারণ যে তাদের স্পিনাররা ডিফারেন্ট ভেরিয়েশন রয়েছে। শুরুতে কিন্তু 35 রানে অলমোস্ট 3টা উইকেট আমরা যখন নিলাম, এরপরে কিন্তু ওরা একটা বড় পার্টনারশিপ করে। এবং আজকে একটা ইন্টারভিউ সেশনে রাকিবুল হাসান স্যার বলছিলেন যে আসলে আমি এই মিরাজকে চিনি না, যে মিরাজের আসলে ভেরিয়েশন নেই কিংবা এই বোলিংয়ের ওই ধারটা নেই, উনি বলছিলেন। কারণ যদি আমরা বলি যে মানে গতকালকের পারফরমেন্সে আসলে মিরাজকে কিন্তু ওভাবে দেখাও যায়নি। আমি একটা জিনিস একটু সাইমের কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা গতকাল হচ্ছে ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল অলরাউন্ডারের ব্যাপারটাতে, যেটা শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে আমরা কিন্তু দেখলাম যে মিডল অর্ডারে ওদের অলরাউন্ডার যারা আছেন আসালঙ্কা থেকে শুরু করে ওনারা কিন্তু একটা বড় রান ক্যারি করে নিয়ে গেছেন ওদের স্কোর বোর্ডে। এবং ওই জায়গাটাই কিন্তু বাংলাদেশের একটা গ্যাপ আমরা দেখতে পেয়েছি, যে মিডল অর্ডারে আসলে একদম পুরো ধস, এবং বোলিং লাইন আপটাও কিন্তু শ্রীলঙ্কার অলরাউন্ডারটাই কিন্তু নিয়ে গেছেন। সেই জায়গাতে আসলে আমরা কি একটা বড় গ্যাপের মধ্যে পড়ে যাচ্ছি কিনা? দেখেন, ওয়ার্ল্ড ক্রিকেটে এখন 1 নম্বর টিম ইন্ডিয়া, রাইট? আমি তাদের এক্সাম্পলটা আমি দিব, কারণ দে আর দ্য বেস্ট। এখন তারা বেস্ট আসলে কিভাবে হয়েছে, আপনি যদি লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি চিন্তা করেন, ইন্ডিয়ার সবাই হয়তো বা বিরাট কোহলি হিজ গ্লোরিফাইড, রান করছেন, ডিপ ব্যাটিং করছেন, বাট ইন্ডিয়া টিমের সাকসেসের অন্যতম বড় কারণ 3টা প্লেয়ার, আকসার, জাদেজা, হার্দিক পান্ডিয়া, মাল্টি স্কিল ক্রিকেটার। এই মাল্টি স্কিল ক্রিকেটার হয় কি, আপনাকে ওয়ানডে ক্রিকেটে অপশন বাড়িয়ে দেয়। অপশন বাড়িয়ে দেয় কীভাবে? আমার তো যেটা মনে, আমি মানে পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, আমরা ওয়ানডে ক্রিকেটে 45 ওভারের প্রিপারেশন নিয়ে খেলি, কারণ হান্নান আমার সাথে একমত, আমি জানি আমরা 45 ওভারের প্রিপারেশন নিয়ে আসলে ওয়ানডে ক্রিকেটে খেলি। ওয়ানডে ক্রিকেটে 60 ওভার্সের প্রিপারেশন অলমোস্ট প্রত্যেকটা টিম নেয়। ইন্ডিয়া টিমের অ্যাডভান্টেজের জায়গায় ইন্ডিয়া টিমের 80 ওভার্সের প্রিপারেশন থাকে। আফগানিস্তান যদি আপনি চিন্তা করেন, আমি গুলবাদিন নাইব আর উমার জাইকে বাদ দিলাম, তারা বোলার না, তারা বোলিং করেন না, করবেন না। আপনি রশিদ খান হচ্ছে আফগানিস্তানের 5ম চেঞ্জে আসে বোলিংয়ে। প্রথমে 2জন পেসার থাকেন, ফজল হক ফারুকি, নাবিনুল হক অথবা যে কেউ থাকেন, এরপর গাজানফার আসেন, এরপর মোহাম্মদ নবী আসেন, এরপর রশিদ খান আসেন। এবার আমি আপনার বাড়তি অপশন বলবো, খারোটে নামে একজন বাহাতি স্পিনার আছেন, ওয়ানডে টিমে খেলেন, আজমতুল্লাহ উমরজাই আছেন, গুলবাদিন নাইব আছেন, 8টা বোলিং অপশন। মোহাম্মদ নবীও কিন্তু অনেক সময় দেখা মোহাম্মদ নবীকে আমি 4 নাম না, মোহাম্মদ নবী মেইন বোলারই, 4 নাম্বার বোলারই তিনি থাকেন। সো 8টা বোলার, মানে আফগানিস্তানের 80 ওভারের প্রিপারেশন বোলিং এ। সো ওই যে যেটা বললাম যে প্রায়োরিটিটা, আই এম প্রিটি মাচ শিওর, আই উড লাভ টু সি যে বিশেষ করে আমার বিপিএল যখন আমরা কমেন্ট্রি করছিলাম, আনন্দ ভাই, মাহফুজ রাব্বি একটা ম্যাচে 30 রান দিল, পরের ম্যাচে মাহফুজ রাব্বি নাই, খেলছে না। সো I would have loved to see Mahfouz Rabbi playing few more matches, or Mahfouz Rabbi playing regular matches for Bangladesh A or Bangladesh Emerging, বা তাদের স্কিল সেট আপ নিয়ে এই জায়গাটা নিয়ে আলাদা একটু গুরুত্ব দেওয়া। কারণ ওই জায়গাগুলো কেন জানি হয় কি, যে এমার্জিং লেভেলে আমরা সবসময় জিততে চাই, সবসময় জেতাটা একটা লক্ষ্যের জায়গা থাকে, বাট ওই যে ইনভেস্টমেন্টের জায়গাটাও আমার কাছে মনে হয় এখন সমস্যাটা হয় কি, ইনভেস্টমেন্টের জায়গাটা যখনই কেউ করতে নেয়, ওই যে সান্দিদের মতো ব্যাপার চলে আসে, মিডিয়ার প্রেশার চলে আসে যে সালাউদ্দিন স্যারের ছেলে দেখে কিনা। বাট ফ্যাক্ট ইজ যে ওই যে ক্রাইটেরিয়াটা কি, লেফট আর্ম চায়নাম্যান বোলার, আমার তো ওই ক্রাইটেরিয়ার প্লেয়ার নাই, সো আই ক্যান ইনভেস্ট অন দ্যাট প্লেয়ার, আমি সেটা ইনভেস্ট করতেই পারি। সো ওইটা খুব ইম্পর্টেন্ট। এখন ধরেন আকসার প্যাটেলের থেকে ভালো স্পিনার ইন্ডিয়াতে নাই, আকসার প্যাটেলের থেকে ভালো বেটার স্পিনার অ্যাজ আ স্পিনার তো আছে, বাট আকসার প্যাটেল, ওয়াই আকসার প্যাটেল ইজ দেয়ার ইন দ্য ইন্ডিয়ান টিম? হি ইজ অ্যান ইউটিলিটি ক্রিকেটার, ওনার ক্রাইটেরিয়াতে উনি ওই জায়গাটায় আছেন। ফিল্ডিংও খুব ভালো করছে। সো 2-ডাইমেনশনাল ক্রিকেটার্স, 3-ডাইমেনশনাল ক্রিকেটার্স, এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে ইনভেস্টমেন্ট। কিন্তু আমাদের প্রবলেমের জায়গাটাই যে সব প্লেয়ার মনে করে আমি খুব ভালো প্লেয়ার, সব প্লেয়ার মনে করে আমি সেই জায়গাটা থাকার যোগ্য, এবং ওই জিনিসগুলো নিয়ে আমার কাছে সামহাও মনে হয় যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, এবং তখন ইনভেস্টমেন্টটা আমাদের দেশে ক্রিকেটে খুব কম হয়, কালচারটা বিল্ড আপ হয় না। আমার কাছে মনে হয় ওই যে সিলেক্টর যারা আছেন তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। ওই যে প্রেশার, যদি মিডিয়া প্রেশার আসে, সেগুলো ক্রিকেট বোর্ডের যারা উপর পর্যায়ে আছেন তাদের হ্যান্ডেল করে দেওয়া উচিত, সিলেক্টর পর্যন্ত যাতে সেই জিনিসগুলো না আসে। কারণ দিন শেষে আই থিঙ্ক মানে দে আর দ্য ডিজার্ভিং ওয়ান্স, দ্যাটস ওয়াই দে আর ইন দ্যাট পজিশন। তো আমার কাছে সেটা মনে হয় যে তো ওই জায়গাটা কাভার করার দায়িত্বটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। গতকালকে আপনার কথার একটা সূত্র ধরেই বলি যে হানুন ভাই বলছিলেন যে বাংলাদেশের প্লেয়ারদের একটা টার্গেটই থাকে যে ন্যাশনাল টিমে, জাস্ট ন্যাশনাল টিমে আমার নামটা আসুক, ওইটাই হচ্ছে মেইন টার্গেটটা থাকে। আর আরেকটা জিনিস, গতকালকে আমরা যেটা দেখছিলাম যে বাংলাদেশে কিন্তু লাস্টের দিকে আমরা দেখলাম যে শান্তকে দিয়েও বল করানো, কারণ মুস্তাফিজও কিন্তু ইনজুর কারণে হচ্ছে 4 ওভার বল করতে পারেনি। এছাড়া যদি আমরা বলি যে তানভীরও কিন্তু অ্যাঙ্কেল ইনজুরির কারণেও খুব কমফোর্টেবলি বল করতে পারেনি, যেটা কিন্তু মিরাজ তাদের ইয়ার সময় বলেছে প্রেস কনফারেন্সে।
এখন এই জায়গাগুলো কিন্তু আসলে আমরা কি দেখি যে টায়ার্ডনেস, কিংবা যদি বলি যে কিছু জায়গাতে ফিটনেসের অভাব কিনা, কারণ তাসকিনও কিন্তু বলছে যে ওর হৃদমে প্রবলেম ছিল। আমি সেভাবে চিন্তা করি, আমি জানি না মানে তানভীরের ইস্যুটা, তানভীর কখন ইনজুরি হয়েছে আমি জানি না, আমার জানা নেই, বিকজ ও কিন্তু পুরো ফিটই ছিল আমি যতটুকু জানি। এবং তাসকিন এবং মোস্তাফিজ একটা ইনজুরির পরে, একটা ব্রেকের পরে এসেছে, সেখানে রিদমের একটা ব্যাপার থাকে। নিজেদের মধ্যে দুটো ম্যাচ খেলেছে, সেখানে নিশ্চিতভাবে সিলেক্টররা ক্লোজ একটা অবজারভেশন রেখেছেন তাদের উপর, সেখান থেকেই কিন্তু জাজমেন্ট করে ইন্টারন্যাশনালে তাদেরকে পাঠানো হয়েছে। তাসকিন একটু সময় নিয়েছে, আপনার যদি ফার্স্ট বল ডেলিভারি থেকে শুরু করে প্রথম দিকে বলিংটা দেখেন, সেখানে জাজমেন্ট করতে পারবেন। রিদমের ইন্টারন্যাশনাল রিদমটা একটু আলাদা, সেটা পেতে একটু সময় লেগেছে, তারপরে কিন্তু তাসকিন ভালো রিদমে করেছে। মোস্তাফিজের যে ইনজুরিটা সেটা কিন্তু কালকেই ঘটেছে আমি শিওর, বিকজ সে কিন্তু এখানে দুটো ম্যাচ খেলেছে, সেখানে ফুল রিদমেই ছিল এবং সিলেক্টররা জাজমেন্ট করেই কিন্তু সিলেকশন মাধ্যমে তাকে নিয়ে গিয়েছে। তারপরে যেটা হয়েছে, এটা আসলে হেড অফ দ্য মুভমেন্ট অনেক সময় হয় যে হয়তো যে কোনো কারণে ক্র্যাম্প করেছে, সেটা আমি জানি না, ফিজিও ট্রেনার তারাই ভালো জাজ করবে। বাট ইনজুরি বা ফিটনেসের আমি আসলে খুব বেশি দোষ এখানে দেখিনি, এই জন্য যে তারা কিন্তু খুব ভালো অবজারভেশনে থাকে। যেহেতু আমি 1 বছর সিলেক্টর ছিলাম ন্যাশনাল টিমের, আমরা কিন্তু এই জিনিসগুলো খুব ক্লোজলি অবজার্ভ করেই জাজমেন্টটা করি সিলেকশনের ক্ষেত্রে। আমি শিওর এখন আমি সিলেকশনে নেই, সেই মিটিংও আমি ছিলাম না, বাট নিশ্চিতভাবে সেই ক্রাইটেরিয়া বা সেই জিনিসগুলো মিট করেই তাদেরকে নেওয়া হয়েছে। সো ইনজুরি হয়তো এখানে যাওয়ার পরে কিছু ঘটেছে, বাট যখন তাদেরকে সিলেক্ট করা হয়েছে বা ম্যাচের আগেও যখন বেস্ট লেভেলে রাখা হয়েছে, তারা ফুল অ্যাভেলেবেল ছিল, খেলার জন্য ফিট ছিল। তারপরে ম্যাচে যদি ঘটে সেটা তো আসলে অনেক সময় ফাইন্ড আউট করতে হয় কেন হয়েছে, সেটা নিশ্চিতভাবে ফিজিও ট্রেনাররা করবেন। বানাবে এই জায়গাটা একটা কনফিউশন আছে আমাদের দর্শকদের মতো, সেটা হচ্ছে ম্যাচে ইনজুর্ড হওয়া আর ওয়ার্কলোড দুইটা কিন্তু দুই জিনিস। যেমন এর আগে শরীফুল টি-20 ওয়ার্ল্ড কাপের প্র্যাকটিস ম্যাচে ইন্ডিয়ার সাথে একটা রিটার্ন ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে ব্যথা পেয়ে আঙ্গুল ভেঙে গেল, তখন বাংলাদেশের গণমাধ্যমে কথা হচ্ছিল যে শরীফুলের ওয়ার্কলোড বেশি বাড়িয়ে দিয়েছে, কেন প্র্যাকটিস ম্যাচটা খেলালো। এখন দেখেন ওই ইনজুরিতে শরীফুল কিন্তু মেইন টুর্নামেন্টের ম্যাচে গিয়েও পড়তে পারতো, ওইটা তো একটা অ্যাক্সিডেন্টাল কেস। একটা ম্যাচের মাঝখানে খুব সিম্পল, ধরেন আপনার যে কোনো একটা ক্র্যাম্প হতে পারে, আপনার বল হাতে লেগে আপনি ব্যথা পেতে পারেন, দ্যাট ডাজন্ট মিন যে আপনার ওয়ার্কলোড লিমিট এক্সিড করে গেছে। সো এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে রাইট মেসেজটা পাস হওয়াটাও খুব জরুরি, যে ডিউরিং এ ম্যাচ যে কোনো কিছু হতে পারে, সেটা তো ইনজুরি ম্যাচের একটা, আপনি রাস্তায় বের হইলেন, আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করতে পারেন, সেটা খুব সিম্পল ব্যাপার। সো ওই যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা ফিটনেস ইস্যু আর ম্যাচের মধ্যে ইনজুর্ড হওয়া, দ্যাটস ডিফারেন্ট কেস, বা দুই জিনিস। এইটা একটা খুব ইম্পর্টেন্ট, আমার দর্শকদেরও অনেক কনফিউশন থাকে। আমি দুইজনের কাছে একটা ছোট্ট জিনিস যেটা মিডিয়াতে লাস্ট 2 দিন ধরে ঘুরে বেড়াচ্ছে এবং গতকালকের পারফরমেন্সের পরে খুব বেশি চাউর হচ্ছে। আই ডোন্ট নো যে এটা আপনারা কিভাবে দেখছেন। সালাউদ্দিন স্যারের রোল নিয়ে কথা উঠছে এখন। কে উঠেছে? আমরা চাইলে এটা স্কিপ করতে পারি না, সমস্যা নেই, আমি যদি কিছু বলতে চাই। না, এটা আসলে আমার কাছে মনে হয় একজন কোচ কিন্তু তার জায়গা থেকে তার রোলটা খুব ভালোই জানেন, এবং সালাউদ্দিন ভাই কিন্তু এক্সপিরিয়েন্স, উনি কিন্তু এমন না যে হঠাৎ করে বাংলাদেশ টিমের কোচ হয়ে গিয়েছেন, এর আগেও বাংলাদেশ টিমের সঙ্গে কাজ করে এক্সপিরিয়েন্স রয়েছে। ডোমেস্টিক ক্রিকেটে সাকসেসফুল যে কয়জন কোচ রয়েছেন তার মধ্যে একজন, যারা খেলছে এই প্লেয়ারদের সঙ্গে কিন্তু ডোমেস্টিকে রেগুলার কাজ করেছে, হয়তো ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করা হয়নি। সো আমি আসলে এত তাড়াতাড়ি ওনার সম্পর্কে নেগেটিভ কোনো কমেন্টসে যেতে যাচ্ছি না, বিকজ আমাদের টিমের একটা ভাঙা গড়ার সময় চলছে, সেখানে কোচটা অনেক সময় নিরুপায় থাকে। বাট হ্যাঁ, ওনার ব্যাটিং বিষয়টা যেহেতু উনি দেখেন, সেটা নিয়ে অনেকে হয়তো আলোচনা করতে পারে। আমার মনে হয় আমি আসলে এত তাড়াতাড়ি কোনো কমেন্টসে যেতে চাই না, বিকজ আপনি আমাদের বাংলাদেশে একজন কোচকে প্রমোট করা হচ্ছে, এবং বাংলাদেশে যেই কোচকে করা হচ্ছে সে কিন্তু নিজেকে প্রমাণ করে এসেছেন। সো আমি আর একটু ধৈর্যশীল থাকতে চাই, সে জায়গায় আরেকটু সময় নিতে চাই তার ব্যাপারে। সামিফের কাছে একটা আবার পুরনো কোশ্চেনটা আসতে চাই, যে গতকালকে আমরা দেখেছি যে শ্রীলঙ্কারও কিন্তু ফার্স্টে 3টা উইকেট যাওয়ার পর একটা বড় পার্টনারশিপ ছিল, এবং যেটা বারবারই বলছিলাম যে আসলে পিচ কি খুব বেশি আনপ্লেয়েবল ছিল কিনা, যার কারণে আমরা এমনকি আমরা যদি বাংলাদেশের একাদশেও দেখি যে তানজিম তামিম কিন্তু খুব কমফোর্টেবলি খেলছিলেন, এমনকি লাস্টে এসে জাকির আলী অনেকেও কিন্তু একটা ভালো ক্যামিও দেখিয়েছেন। আসলে প্রবলেমটা কোথায় ছিল কলাপসের জায়গায়? আমরা শুরুতে কথা বলছিলাম না, এটা তো ওই জায়গাটাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন, এটা তো আমরা শুরুতে যেটা বলছিলাম যে টেস্ট ক্রিকেটে আপনি ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আপনি মানে 24 ঘন্টা ডিফেন্স করতে পারেন, আপনার কোনো প্রেশার নাই। টি-20 ক্রিকেটে আপনার রোলটা স্পেসিফাইড যে আপনি শর্ট খেলবেন। ওয়ান ডে ক্রিকেটটা ইটস আ ডিফারেন্ট থিং। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে খুব রিসেন্ট টাইমসে মিরপুরে কিন্তু আপনি 90% ম্যাচ হেরেছেন। এই স্ট্যাটিস্টিক্সটা আমি জানি না আমাদের ক্রিকেট বোর্ড খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে কিনা। আমরা একসময় বলতাম যে আমরা মিরপুরে উইকেটে আমরা জিতি বা মিরপুরেই জিতি। খুব রিসেন্ট টাইমসে বাংলাদেশ মিরপুরে 90% ম্যাচই হারে। এটা কারণটা হচ্ছে মিরপুরে যেরকম কমপ্লিকেটেড উইকেটে খেলা হয়, সেখানে ওই কমপ্লিকেটেড উইকেটে খেলতে
বেটার স্কিল প্রয়োজন হয়, যেটা যে সময় আমরা বলতাম 15, 16, 17 যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছি, যেটা সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাইদের মধ্যে ছিল, যেটা এখনকার প্লেয়ারদের ওই স্কিল সেটটা ওই স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত হয়নি। এটা কিন্তু খুব ট্রিকি একটা ব্যাপার। সেটা হচ্ছে যে আপনি গত 4 বছর যদি চিন্তা করেন, কোভিডের পর যখন আসলে মুশফিক ভাই, রিয়াদ ভাইরা, সাকিব ভাইরা সরা শুরু করলেন, বাংলাদেশ মিরপুরে খুব সম্ভবত জিম্বাবুয়ের সঙ্গে একটা টেস্ট জিতে, আদারওয়াইজ কোনো টেস্টই জিতেন মিরপুরে। আপনি 23 ওয়ার্ল্ড কাপের আগে মিরপুরে 3টা ওয়ানডে খেললেন, নিউজিল্যান্ডের সঙ্গে 3টাই আপনি হেরেছেন। বাংলাদেশ চিটাগাঙ্গে ম্যাচ জিতছে, সিলেটে ম্যাচ জিতছে, মিরপুরে বাংলাদেশ ম্যাচ জিতে না এখন। সো মিরপুরে ভালো পারফর্ম করতে গেলে আপনার স্কিল বেটার থাকা লাগে। আপনার যদি মনে থাকে অস্ট্রেলিয়ার সঙ্গে যে ম্যাচটা বাংলাদেশ জিতলো, 10 রানে 3 উইকেট পড়ে গিয়েছিল। দেন সাকিব ভাই, তামিম ভাইয়ের যে পার্টনারশিপটা আমি বলবো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা পার্টনারশিপ টেস্ট ক্রিকেটে। খুব ছোট্ট একটা পার্টনারশিপ, ইম্প্যাক্ট পার্টনারশিপ, সেটা 130, 140, বাট বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা পার্টনারশিপ। আন্ডার প্রেশার ওই বোলিং অ্যাটাকের এগেনস্টে দে জাস্ট ডিড নট কেয়ার অ্যাবাউট এনিথিং, এবং যেভাবে ফাইট ব্যাক করেছেন, সো ওইটা কিন্তু স্কিল লাগে, ওইটা কিন্তু স্কিল লাগে। সাকিব ভাই, তামিম ভাই আন্ডার ওই মিরপুরের ওই রকম, আপনি যেটাকে ধান ক্ষেতের উইকেট বলেন, ওইরকম উইকেটে ওইটার জন্য স্কিল লাগে। সো দিস ইজ দ্য থিং, আপনি যেটা বলছেন না যে ওই যে ড্যামেজ কন্ট্রোল, ইটস অল অ্যাবাউট স্কিল। এই প্রবলেমটা কিন্তু আপনি 15 থেকে 19, 12 থেকে 19 এই সময়টা দেখতেন না, কারণ মুশফিক ভাই ওয়াজ ভেরি মাচ আপ টু দ্য মার্ক ইন হিজ স্কিলস, রিয়াদ ভাই ওয়াজ ভেরি মাচ আপ টু দ্য মার্ক ইন হিজ স্কিলস, সাকিব ভাই ওয়াজ ভেরি মাচ আপ টু দ্য মার্ক, তামিম ভাই ওয়াজ ভেরি মাচ অ্যাট হিজ বেস্ট। সো যখন ওনাদের স্কিলটা ওই লেভেলে ছিল, এই কলাপসগুলো কিন্তু আসলে ওইভাবে হতো না। অ্যাকম্পেইনড বাই শেষের দিকে হয়তো বা কখনো মোসাদ্দেক সৈকত, নাসির হোসাইন, কখনো পরে ইয়াসির রাব্বি, মোহাম্মদ মিথুন, তারা জাস্ট ওই অ্যাকম্পেইনিং রোলটা আসলে প্লে করে গেছেন, কিন্তু মূল রোলটা যখন তারা প্লে করেছেন, সো আলটিমেটলি স্কিলটা ওই জায়গায়। এখানে এটার সঙ্গে আমি একটু অ্যাড করতে পারি, মানে স্কিলের যে বিষয়টা বললো 100% একমত, যেটা আমিও আমার ডিসকাশনের শুরুর দিকে বলছিলাম। তার সঙ্গে আরেকটা বিষয় অ্যাড করতে পারি, আপনি দেখবেন 2020-এর আগের ক্রিকেট আর 2020-এর পরের ক্রিকেটে বেশ কিছু চেঞ্জ, এবং আপনি 15-র পর থেকে আস্তে আস্তে আমরা যেটা বলি যে আসলে ওই বিদেশিরা মানে সাদারা এসে স্পিন খেলতে পারে না, ব্যাপারটা এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে ছিল। আপনি দেখবেন তারা কিন্তু তাদের স্পিন খেলার দক্ষতা চেঞ্জ করেছে, তারা প্রচুর পরিমাণ IPL খেলা থেকে শুরু করে সাবকন্টিনেন্টে প্রচুর ম্যাচ খেলে এখন, যার কারণে তারা স্পিন খেলার যে পারদর্শিতা সেটা কিন্তু ডেভেলপ করেছে। এবং আমাদের যেটা আমরা সবসময় বলি স্পিন ভালো খেলে, আসলে আমরা কোয়ালিটি স্পিনে ভালো খেলি না, সেটা কিন্তু বারবার প্রমাণ হচ্ছে। সো তারা কিন্তু কোয়ালিটি স্পিনের এগেনস্টে তাদের প্রিপারেশনটা নেয়। আমাদের যে প্লেয়ার যারা স্পিনার রয়েছে, তারা কোয়ালিটি কিন্তু আমাদের কন্ডিশনে। সো এখানে এসে তারা স্পিন কিভাবে খেলবে, তারা হোমওয়ার্ক থেকে শুরু করে, তারা এখন তো সায়েন্সে চলে গেছে ক্রিকেট আসলে এখন শুধু মাঠের ক্রিকেটে নেই, ক্রিকেট মাঠের বাইরে এখন চলে গিয়েছে। সেখানে তারা অ্যানালাইসিস থেকে শুরু করে, প্রিপারেশন থেকে শুরু করে প্রতিটা জায়গায় তাদের ওই জায়গায় ডেভেলপমেন্টটাও করেছে। আমাদের স্কিলের বিষয়টা যেটা বলেছি সেটা তো অবশ্যই দরকার, সঙ্গে অপোনেন্ট সাইড থেকে কিন্তু অপর সাইড থেকে কিন্তু স্কিলটা ডেভেলপ করেছি স্পিন খেলার জন্য, যেটার কারণে মিরপুরে যে অ্যানালিসিসটা দিল, মিরপুরে এখন আমাদের চেয়ে বেশি ভালো ওরা খেলে বিকজ অফ দ্যাট। এবং ওই যে একটা পরিসংখ্যান দেয় যে সেই ইন্ডিয়া নিউজিল্যান্ড যে সিরিজটা হলো, ইন্ডিয়া হারলো নিউজিল্যান্ডের সাথে, কোন একটা পার্টিকুলার টেস্ট ম্যাচে বলা হচ্ছিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা 72টা সুইপ শট খেলেছে, ইন্ডিয়ান ব্যাটসম্যানরা 16টা সুইপ শট খেলেছে এগেইনস্ট দ্য স্পিনার্স, যেটা আসলে কিন্তু উল্টা হওয়ার কথা। রাচিন রবীন্দ্রা কিংবা ডেভন কনওয়েরা 72টা সুইপ শট খেলেছে সব মিলে, ড্যারেল মিচেলরা, আর ইন্ডিয়া শুভমান গিল, রোহিত শর্মারা করেছে 16টা। সো তখন একটা কথা হচ্ছিল যে এই জায়গাটাতে যে ইন্ডিয়ান ব্যাটারদের টু প্লে দ্য সুইপ শটস এখন অনেক প্রবলেম, কারণ ইন্ডিয়াতে খুব ইভেন উইকেটে খেলা হয়, খুব বেশি ভালো উইকেটে খেলা হয়। সো ব্যাটসম্যানদের স্কিল সেটটা আসলে ভি জোন বা সোজা খেলার দিকে তৈরি হয়, ব্যাটসম্যানরা সাইড শট খেলতে পারে না ইন্ডিয়ান ক্রিকেটাররা। সো এইটা নিয়ে পরে একটা গবেষণা হচ্ছিল যে আসলে তাইলে সবসময় যে ভালো উইকেটে আপনারা খেলতে হবে ডোমেস্টিক ক্রিকেট সেরকম না, কখনো কখনো আপনাকে ডিমান্ড অনুযায়ী একটু আনইভেন উইকেটেও বা টার্নিং উইকেটেও খেলতে হবে আপনার এই স্কিলগুলোকে বিল্ড আপ করার জন্য, যেটা ওই যে সাদা হান্নান ভাই যেটা বললেন, তারা কিন্তু সেই কাজটাই আসলে করেছে। আমি গত এপিসোডে হচ্ছে হান্নান ভাইকে একটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে আপনার কথার মধ্যে সামিম ভাই বারবার বলছিলেন যে সাকিব ভাই, তামিম ভাইদের কথা, যে ওনাদের যে স্কিল ছিল যেটার কারণে আসলে যে কোনো ম্যাচ পরিস্থিতিতে কিন্তু আসলে বাংলাদেশকে একটা কাভার আপ করে নিয়ে যাওয়া কিংবা জয়ের জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যান থাকতো তাদের। তো আসলে কি আমরা ওই পঞ্চপাণ্ডব না হোক, আমরা রিসেন্ট টাইমে যে 3 জন অবসর নিয়েছে তাদেরকে কি আসলে মিস করছি? হান্নান ভাই বলতে পারবে না, মিস তো করেছে অবশ্যই, কারণ আমি শিওর যে মুশফিক থাকলে হয়তো বা, মানে মুশফিকের পিক টাইমের কথা বলছি, মানে মুশফিকের এখন হয়তো রিসেন্ট পাস্টে খুব একটা ভালো সময় যাচ্ছিল না,
বাট মুশফিকের পিক সময় মানে 15-16 যে সময়টার কথা বলি, মুশফিক রিয়াদরা এই জায়গাটা পুরোটা হাল ধরতো। তো আমাদের যারা এসেছে তারা সেই হালটা ধরতে পারছে না। সো এটা একটা কনসার্ন আমাদের জন্য। তবে যত তাড়াতাড়ি ধরতে পারবে সেই কাজটাই করতে হবে, কারণ তারা কিন্তু এখন আর কেউ বলতে পারবে না। ফর এক্সাম্পল লিটন কিন্তু এখন আর নতুন প্লেয়ার না, মিরাজও লম্বা সময় হয়ে গিয়েছে, হৃদয় 3 বছর প্রায়। সো এখন কিন্তু 3-4 বছর খেলার পরে নতুন প্লেয়ার বলার সুযোগটা থাকে না। সো আমার মনে হয় যে তাদের কাছে আমরা সেটাই প্রত্যাশা করি যে তারা হালটা ধরবে এবং সেই ভরসাটা আমাদের দেওয়া শুরু করবে। ভাই আপনার একটা ভিডিওতে আমরা দেখছিলাম লিটন দাসের টেস্টের প্লেসমেন্টটা নিয়ে। আসলে ওয়ান ডেতে লিটন দাসের কোন প্লেসমেন্টটা আপনি চিন্তা করছেন? কারণ এখন যে পজিশনও খেলছে, কোনো পজিশনে তো ওয়ানডেতে সেটেল হতে পারছেন না। এখন আপনি স্ট্যাটিস্টিক্যালি যদি বলেন যে হ্যাঁ লিটন কুমার দাসের যে প্লেয়িং প্যাটার্ন, সেই প্লেয়িং প্যাটার্নে বেস্ট আউটপুটটা তার কাছ থেকে একটু, যেহেতু তিনি একজন শেকি স্টার্টার, মানে তার স্টার্টিংটা একটু শেকি হয়। সো টেস্ট ক্রিকেটের সাফল্যের একটা বড় কারণ থাকে বলটা পুরনো হয়ে যায়, বলটা সফট হয়ে যায়, বল ছাড়তে পারেন, অনেক সেট হতে টাইমটা তিনি পান, একটু স্পিনটা ভালো নেগোশিয়েট করতে পারেন। বাট গতদিন দেখা গেল ওয়ানডে ক্রিকেটেও 5 নম্বরে ব্যাটিং করলেন। সো প্রবলেমটা আমার কাছে মানে ওই কমন প্রবলেমের জায়গাটা, ধরেন 5 নম্বর স্টাম্পের একটা বল লিটন দাস টেস্টে তিনি জানেন তিনি ছাড়তে পারেন, তিনি ছেড়ে দিলেন। ওই 5 নম্বর স্টাম্পের একটা বল টি-20 ক্রিকেটে হি ইজ বাউন্ড টু প্লে আ স্কোয়াড ড্রাইভ, স্কোয়াড ড্রাইভ তিনি করে দেবেন, কারণ রান করতে হবে। ওয়ানডে ক্রিকেটে সামহাও আমার কাছে মনে হয় যে হি বিকামস কনফিউজড, কি করবো, ছাড়বো নাকি ওইটার শট পুরোপুরি খেলবো। তো ওইটা চিন্তা করতে গিয়ে তিনি একটা ম্যানুফ্যাকচার শট খেলতে চান, এটা করেন তিনি। যদিও এইটা নিয়ে আমরা কমেন্ট্রির সময় আনন্দ ভাই প্রচুর কথা বলেছিলাম। তো লিটন কুমার দাস একটা কাউন্টারও দিয়েছিলেন সেটা একটা গণমাধ্যমে, যে আমি এইভাবে খেলেই রান করেছি। বাট এটা আপ টু হিম। ধরেন রান যখন করেছেন আপনি চিন্তা করলে ওনার সর্বশেষ 10টা ইনিংস দেখলে পরে মনে হয় 4টা-5টা 0 আছে। সর্বশেষ 2 বছরে তিনি কোনো ম্যাচেই 19 বলের বেশি খেলতে পারেন নাই। সো কনসার্নিং জায়গা তো সেটা। তো মনে হয় 13 রান আমরা লাস্ট। দেখেন এই যে ফ্যাটিকটা, যে ফরম্যাট ওয়াইজ আমি অ্যাপ্রোচ কিভাবে করব, ইটস ভেরি কমন ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট। এই কারণে বেন স্টোকস কিন্তু ওয়ানডে ক্রিকেট থেকে রিটায়ারও করেছেন একটা ভেরি আর্লি স্টেজ। যে তিনি ব্যালেন্স করতে পারছেন না, যে টেস্ট একভাবে খেলছেন, টি-20 তিনি খেলছেন, ওয়ানডেটা সামহাও তার এই ব্যালেন্সটা হচ্ছে না। তিনি কিন্তু রিটায়ারমেন্টেই চলে গিয়েছিলেন একটা মেন্টাল ফ্যাটিক থেকে, যে করতে পারছেন না। সো দিস ইজ ডিফিকাল্ট। এখন আমরা এই এসি রুমে বসে অনেক কিছু বলতে পারছি, বাট লিটন কুমার দাস ইজ ফেসিং দ্যাট সিনারিও। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় কি, যে তার নিজেরও কিছু চিন্তা করা দরকার, যে যদি খেলেন তাইলে ওই স্কিলটাকে ডেভেলপ করা ওয়ানডে অনুযায়ী। সিলেক্টরদেরও একটু মনে হয় চিন্তা করার জায়গা আছে, যে ওকে লেটস হেল্প হিম আউট, যে মানে টেক হিম অন দোজ ফর্ম্যাট যেটা তার জন্য কমফোর্টেবল, বেস্ট পসিবল ওয়েতে। সো সেটাও আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। দুটা পক্ষ থেকেই একটা সমন্বয়ের জায়গাটা, সিলেক্টর এক্স সিলেক্টর পাশে বসে আছেন, এবং দিস ইজ ভেরি মানে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমি যেমন যেহেতু কমেন্ট্রি বিপিএল এর সময় উনি আমার কলিগ ছিলেন, মানে একটা হিডেন সিক্রেট আমি মানে বলেই দিই, সেটা হচ্ছে যে একটা প্লেয়ারকে যখন আপনি বাদ দিচ্ছেন, মানে ইউ হ্যাভ টু টেল দ্যাট প্লেয়ার যে ওকে তুমি আমার সিস্টেমে আছো, ফরম্যাট আছো, বাট দিস পার্টিকুলার সিরিজ আমার কম্বিনেশন অনুযায়ী তোমার রিকোয়ারমেন্টটা নাই টিম অনুযায়ী। সো তুমি সিস্টেম আছো, ইউ ক্যান অলওয়েজ কাম ব্যাক। হান্নান সরকার কিন্তু সেই কাজটাই করতেন, সেটা আমি খুব কাছ থেকে দেখে আসলে বলছি জিনিসটা, যে তিনি এই কাজটাই করতেন। যখনই যাকে টিমের ডিমান্ড অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী বাদ দেবেন, তিনি তখনই সেই কাজটা করতেন। দেখেন পারভেজ ইমনকে কেন নেওয়া হয়েছিল, অনেক কন্ট্রোভার্সিয়াল কথা, অনেক কথাবার্তা। কেউ এটাও বলছিলেন, যে গণমাধ্যমে কেউ বলছিলেন যে হান্নান সরকার যেহেতু এইজ লেভেল সিলেক্টর ছিলেন পারভেজ ইমন, সো সেটা আশীর্বাদ পুষ্ট হয়ে এসেছেন। বাট পারভেজ ইমন প্রুভড, মানে ওয়াই হি ওয়াজ দেয়ার, প্রিমিয়ার লিগে রান করেছিলেন, রেগুলার বেসিসে তিনি ওয়ানডে ফরম্যাটটার ধাঁচটা তিনি বুঝতে পেরেছিলেন। কালকে আপনি একটা গ্লিমস দেখলেন পারভেজ ইমনের ব্যাটিং এ, আরব আমিরাতের সঙ্গে সেঞ্চুরি করেছেন। সো সেটাই বললাম যে আসলে ওই পর্যায়ে যারা থাকেন দে নো দেয়ার রোল, এবং তাদেরকে ওই ফ্রিডমটাও আসলে খুব ভালো মতো দেওয়া উচিত। ভাই আমরা ফার্স্ট ডিসকাশনে মিরাজের প্লেসমেন্ট নিয়ে কথা বলছিলাম, যে কোন অর্ডারে আসলে ব্যাটিং করতে আসা উচিত, কিন্তু সেই আবার লোয়ার অর্ডারে ব্যাটিং করা। আপনি কি চাচ্ছেন? ম্যাচে ফিরে আসলাম আবার না, ম্যাচে ফিরে আসতেই হবে, কারণ কালকের ম্যাচ নিয়ে তো আলোচনা বেসিক্যালি।
আমার কাছে মনে হয় মিরাজকে আমি 4 নম্বর পজিশনে, কালকে কিন্তু আমার ডিসকাশনে আমি প্রি ম্যাচ হতে সেটাই বলেছিলাম যে আমার জায়গা থেকে আমি ওকে 4 নম্বর পজিশনে দেখছিলাম, বিকজ আমরা কিন্তু জানি যে এই উইকেটে 250 রানের খেলা হবে। 250 রান একটা ভালো রান, এই ধরনের একটা রানের খেলাই হবে। এই ধরনের উইকেটে যখন খেলা হয় তখন কিন্তু একজন ব্যাটসম্যানের, মিডল অর্ডার ব্যাটসম্যানের স্ট্রাইক রেটটা খুব বেশি ম্যাটার করে না, যেটা মিরাজের আগে প্রিভিয়াস ইনিংসগুলো থেকে হয়তো স্ট্রাইক রেট নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুনেছি। এই উইকেটে মিরাজ যদি 4-এ ব্যাটিং করে তাহলে যেটা হবে, স্ট্রাইক রেটটা ম্যাটার করে না, ইনিংসটাকে বিল্ড করতে পারবে। মিরাজের মধ্যে সেই অ্যাবিলিটিটা আছে। সেই জায়গায় কিন্তু আমি প্রি ম্যাচ শোতে যেটা বলেছিলাম যে আমার কাছে মনে হয় মিরাজ 4-এই খেলা উচিত। হৃদয় এবং লিটন এই দুজন 5 আর 6 কে কোথায় খেলবে বোর্ডে, আই মিন টিমের ডিসিশন। বাট আমি আসলে সেখানে হৃদয়কেও 5-এ কন্টিনিউ করে লিটনকেই 6-এ চিন্তা করছিলাম। আসলে লিটনকে 6 চিন্তা করে একটাই কারণ, লিটন কিন্তু 4-5 এইসব পজিশনে রেগুলার খেলে। বাট আপনি একজন প্লেয়ারের জন্য টিম ফরমেশনে কম্প্রোমাইজ করা ঠিক হবে না। সো টিমে থাকবে কি থাকবে না সেটা ডিফারেন্ট ডিসকাশন, বাট যদি খেলে ফরমেশন যেটা নিয়ে আমরা খেলে আসছি, যে ফরম্যাটের উপর আমরা ট্রাস্ট করা শুরু করেছি, সেই ফরমেশনটা আমরা কন্টিনিউ করা উচিত। আর সেখান থেকে হঠাৎ করে মিরাজকে আবার 6-এ নিয়ে যাওয়াটা, সেটা তো আমাদের একটা ম্যাচ দেখেই যদিও বলছি এটা ব্যাকফায়ার করেছে। সো আমার কাছে মনে হয় যে যেটা মিরাজ খেলছিল সেটা 4-এ আমি মিরাজকে আবারও দেখতে চাই, এবং 6 নম্বর যদি লিটন খেলে সেখানে তার পজিশন যদি ক্রিয়েট করতে পারে সে কন্টিনিউ করবে, আদারওয়াইজ আমার মনে হয় যে অন্য কাউকে নিয়ে চিন্তা করার সুযোগ তো থাকছেই। সেম মাঠেই কিন্তু সেকেন্ড ওডিআই হচ্ছে সামি ভাই, আর সেক্ষেত্রে আমার যেটা ধারণা শ্রীলঙ্কা তাদের এই উইনিং কম্বিনেশনটা কখনোই ভাঙতে চাইবে না। এখন বাংলাদেশের 11-এ আপনি কোন কোন জায়গায় চেঞ্জ চিন্তা করতেছেন? আমি কোনো জায়গায় চেঞ্জ চিন্তা করি না, সেম 11 মানে এখানে হোয়াট ওয়াজ রং, একটা কোলাপস হয়েছে। এখন আপনি যদি এখান থেকে কাকে আউট করবেন, কাকে নেবেন, হ্যাঁ পেস বোলারদের যদি ওয়ার্কলোডের ইস্যু থাকে সেখানে দেয়ার মাইট, বোলিং তো কোনো কিছু খারাপ হয় না, সব কিছুই ঠিক ছিল। আপনার হাতে রিসোর্সও আসলে এরকম নাই যেখানে আপনি খুব বেশি চেঞ্জ করতে পারবেন। এখন ব্যাটিংয়ে ব্যাটসম্যানরা যদি স্কিলের বেস্ট প্রদর্শনীটা করতে না পারে, দেখেন একটা কথা আমাদের দেশে সবসময় হয়, সেটা হচ্ছে যে এর না নিয়ে এর নিলে ভালো হতো, ওরে না নিয়ে ওরে নিলে ভালো হতো, কিন্তু যারাই আপনি নেন সেই একই কাজ করে। এখন প্রবলেমের জায়গাটা হচ্ছে যে ওই যে যার পরিবর্তে আপনি যাকে নিতে বলছেন, আপনি কোয়েশ্চেনটা রেজ করতে পারেন ওই যে যার পরিবর্তে তার স্কিলটা আপ টু দ্য মার্ক থাকে না কেন, কোয়েশ্চেনটা আপনি সেখানে রেজ করতে পারেন। সো আমি কোনো মানে কম্বিনেশন ভাঙার পক্ষপাতী না। আমার কাছে মনে হয় যে এক্সিকিউশনটা বেটার হোক, বেস্ট হোক, কোচিং প্যানেল, টিম ম্যানেজমেন্ট সেই অনুযায়ী কাজ করুক, তাদের স্কিলের জায়গাগুলো আপলিফট করা, মেন্টালি যদি মোটিভেশন দিতে হয় কোনো জায়গাতে যে আলটিমেটলি গেম প্ল্যানটা কেমন হবে, কিভাবে করবে। ডিজাস্টার সব থেকে বেশি যেটা গেল 1 বছরে কনসিস্টেন্টলি হচ্ছে, একটা উইকেট পড়লে বাকি সবাই ফলো করে, হ্যামিলনের বার্সিওয়ালার মতো। সো এইটাকে ওভারকাম করার জন্য কি আসলে এটা কি স্কিল ওয়াইজ প্রবলেম হচ্ছে, নাকি গেম প্ল্যান ওয়াইজ প্রবলেম হচ্ছে, নাকি সেটা প্রেশার সিচুয়েশনের শর্ট সিলেকশনের প্রবলেম হচ্ছে? সো ওয়ার্ক অন দ্যাট। এখানে প্লেয়ার বাদ দেওয়াটা ইটস নট দ্য সলিউশন, এখানে কাজটা আসলে ইয়ের জায়গা। এখন আপনি সিম্পল আপনি বলতে পারেন যে এই জায়গায় নুরুল হাসান সোহান থাকলে ভালো হতো, মাহিদুল অঙ্কন থাকলে ভালো হতো, বাট আমার কোয়েশ্চেন হচ্ছে যে তাওহিদ থাকলে ভালো হবে না কেন, লিটন থাকলে ভালো হবে না কেন? সো ওয়ার্ক অন দ্যাট। এবং এরা সবাই মানে যে আপনি অ্যাজ এ ক্রিকেটিং নেশন নিজেকে তখনই ভালো বলতে পারবেন যখন আপনার ব্যাকআপ টিমটাও স্ট্রং থাকবে। মানে বিষয়টা এরকম না যে আপনি সোহানকে রিপ্লেস করলেই সব কিছু ঠিক হয়ে যাবে। ওই যে যাকে দিয়ে রিপ্লেস করালেন তার স্কিলটাও আপ টু দ্য মার্ক থাকতে হবে, তাইলেই আপনি ধরেন আপনি বড় টিম বা আপনার ক্রিকেটিং নেশন হিসেবে ইউ আর দ্য বেস্ট। আমরা একবারে শেষ পর্যায়ে সামি ভাই, হানান ভাই, আমরা জাস্ট একটা জিনিস জানতে চাও, সেকেন্ড ম্যাচের এক্সপেকটেশন কি? আমি জানি সামি ভাই বলে দিবে যে আমি জানি না কি হবে। না, আমি তো গতকালকেও বলেছি যে রিয়েলিটি এক জায়গায় আর ইমোশন এক জায়গায়। তো রিয়েলিটির জায়গাতে আমি গতকালকেও বলেছি শ্রীলঙ্কা এগিয়ে থাকবে এবং সেটা প্রমাণ করেছে তারা। কালকের ম্যাচেও তার ব্যতিক্রম না, বাট নিশ্চিতভাবেই ওয়ানডে ক্রিকেটে আমরা কালকে যেভাবে শুরু করেছিলাম ব্যাটিংটা স্পেশালি, আমরা কিন্তু জেতার স্বপ্ন দেখেছিলাম সবাই। সেখান থেকে আমি মনে করি যে আবার যদি এরকম একটা সিচুয়েশন আসে কালকে হয়তো আমি নেক্সট ম্যাচে হয়তো বা সেভাবে আমরা কলাপস করবো না, নিশ্চিতভাবে জিত নিয়ে আসতে পারবো। সো অবশ্যই আমি ওয়ানডে ম্যাচে সবসময় কিন্তু মনে করি বাংলাদেশ 50-50 অবস্থা থেকেই শুরু করে, সময়ের সঙ্গে সঙ্গে সেটা আপস অ্যান্ড ডাউন করে, বাট শ্রীলঙ্কা অবশ্যই তাদের জায়গা থেকে তো অ্যাডভান্টেজে থাকবেই। শ্রীলঙ্কার একটা বড় উইক লিঙ্কের জায়গাটা হচ্ছে শ্রীলঙ্কার পেস বোলিং সেটআপটা, কারণ তারা পেস বোলিং সেটআপটা এবার একটু ভিন্ন, এসান মালিঙ্গা দেন তাদের বাহাতি হাসিতা ফানো তাদেরকে ইউজ করছে, যেটা একটু ইজিয়ার, মানে ইজিয়ার বাংলাদেশের জন্য। বাট ওই যে আবারও প্রবলেমের জায়গাটা হচ্ছে শ্রীলঙ্কার আলটিমেটলি স্পিন
সেই স্পিনটা নেগোশিয়েট করা, স্পিনটা হ্যান্ডেল করা। যদিও মাহেশ থিকসানের কাছ থেকে খুব বেশি বেস্ট আউটপুট হান্নান ভাই পাওয়া যায় নাই। সো এটা একটা জায়গা আপনি দেখবেন যে অন আ গিভেন ডে মাহেশ থিকসানা ওই দিন মুরলীধরন হয়ে গেছে। তো সেটা একটা হতে পারে। আমার কাছে মনে হয় চ্যালেঞ্জটা বাংলাদেশের ওই যে স্পিন নেগোশিয়েট করাটা, স্পিন হ্যান্ডেল করাটা এবং মিড ওভার স্পেসটা বাংলাদেশের সবচাইতে উল্লেখযোগ্য জায়গা। বাট টপ অর্ডার আমার কাছে মনে হয় যে অ্যাপার্ট ফ্রম দ্যাট শ্রীলঙ্কার যে বোলিং লাইন আপটা আছে একটু খর্বশক্তির পেস বোলিং সেট আপ। সো মূল চ্যালেঞ্জটা আসলে ওই জায়গাটায়। আর বাংলাদেশের ক্ষেত্রে ওয়েটা দরকার, এবং সেই ওয়েটা মানে ইট হ্যাজ বিন আ কনসিস্টেন্ট প্রবলেম। ওয়েস্ট ইন্ডিজে আমরা কিন্তু 330 রান করে ম্যাচ হেরেছি বিকজ মিড ওভার্স উইকেট আসে নাই। সো মিড ওভার্স উইকেট না আসাটা সেটা একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে মিড ওভার্স উইকেট কেন আসবে না। এর অন্যতম বড় কারণ যে আপনার বোলিং অপশনটাও তো না। আমরা 45 ওভারের প্রিপারেশন নিয়ে ওয়ান ডে ক্রিকেট খেলি, 60 ওভারের প্রিপারেশন নিতে পারি না। সো এই সিরিজ বলেন বা যাই বলেন, একটা জায়গায় একটু চিন্তা করা উচিত যে নেক্সট 3 ইয়ার্স আমরা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলবো, সেই অনুযায়ী পুরো অর্গানোগ্রামটা সাজানো, যে ন্যাশনাল টিমের ডিমান্ডেই এ টিম ওইভাবে রেডি হবে, এইচপি টিম ওইভাবে রেডি হবে। সো তাইলে আপনি হয়তো এই ক্রাইসিসগুলো, বিশেষ করে আমার কাছে মনে হয় যে মিড ওভার্সের উইকেট নিতে না পারার ক্রাইসিসটা দেখবেন যে যেদিন বাংলাদেশ হয়তো বা ব্যাটিং ভালো করে 300 রান করে ফেলেছে, ওই দিন দেখবেন মিড ওভার্স উইকেট ফেলতে পারবে না, তখন আমরা এটা নিয়ে আলোচনা করবো। সো অল টুগেদার আমার কাছে মনে হয় যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে নেক্সট 3 ইয়ার্স আমরা কোন ব্র্যান্ডের ক্রিকেটটা খেলতে চাই এবং ওই ব্র্যান্ডের ক্রিকেটটা ফলো করবে ইচ অ্যান্ড এভরি টিম, যেটা আসলে তাইলে উপর থেকে জিনিসটা উপর থেকে আপনি নিচে সব দেখতে পারেন। সো এটা আমার কাছে মনে হয় যে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ওইটার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাকিগুলো সাজানো। এমনি ঋষাদ যদি ইনজুরি থেকে ফিরে কিংবা জ্বর থেকে, যেটা আমরা শুনছি, যখন থেকে ফিরে আসে, আসলে কাকে ড্রপ করা হতে পারে? টিম কম্বিনেশনটা কি সাজাবে এটা একটা চ্যালেঞ্জ আছে। 3 সীমার নিয়ে কন্টিনিউ করবো কিনা, বা একজন স্পিন অপশন, বিকজ আমরা চাইলেও কিন্তু এটা সম্ভব না যে একজন ব্যাটসম্যান কমিয়ে দিব। স্বাভাবিকভাবেই এখনকার যে কম্বিনেশন দেখছি তাতে হয়তো বা তানভীরের জায়গায় একটা অপশন হতে পারে, এছাড়া আমি আসলে অপশন দেখছি না। বাট ঋষাদকে দরকার, বিকজ মিডল ওভারে উইকেট নিতে হবে। সেক্ষেত্রে ঋষাদ যদি ফিট হয়ে আসে, আমি জানি না হয়তো এক্সপেন্সিভ হতে পারে, বাট ওই যে বোলিং নেওয়ার যে অপশনটা, সেটা বেটার একটা অপশন হতে পারে। সো আমার কাছে মনে হয় যে যদি ঋষাদ আসে 3 সীমার কন্টিনিউ করার ক্ষেত্রে হয়তো তানভীরকে ড্রপ করতে হতে পারে। ধন্যবাদ সামি ভাই এবং হান্নান ভাইকে তাদের মতামত দেওয়ার জন্য, তাদের বিশ্লেষণ আমরা শুনলাম এতক্ষণ। দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা আবার আপনাদের কাছে ফিরে আসবো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডের পরে বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।